তোমাদের কয়েকদিন ধরে আমি পিরিয়ডিক টেবিলের উপরে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি এমসিকিউ 7 পর্যন্ত দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যস্ততার জন্য আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই বা তোমাদের সঙ্গে আলোচনায় আসতে পারি নাই। আজকে আমি রসায়ন প্রথম পত্রের পর্যায় সারণীর এমসিকিউ 8 এ সম্পর্কে কয়েকটি প্রশ্ন এখানে লিখে রেখেছি। এই প্রশ্নগুলো যথাক্রমে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ডে 19 সালে এসেছে এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো এই ধরনের আসবে এটা বলা যাবে না, তবে এই আলোকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ পর্যায় সারণীতে এত বেশি কোশ্চেন আছে যেটা চিন্তা করে শেষ করা যায় না। অর্থাৎ বিজ্ঞান জগতের একটা বড় অংশ পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিল সম্বন্ধে যদি সম্যক ধারণা কোনো শিক্ষার্থী থাকে, সেটা বিজ্ঞানের অষ্টম থেকে দ্বাদশ এবং এমএসসি পর্যন্ত, স্নাতকোত্তর পর্যন্ত, তাহলে সে রসায়ন শাস্ত্রটা বুঝতে বা বিজ্ঞান জগতে লেখাপড়া করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্য পর্যায় সারণীটা একটি খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এমসিকিউ প্রশ্নগুলো পর্যায় সারণী ভিত্তিক খুবই চমকপ্রদ। এবং তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুব ভালো লাগবে। যেমন দেখো, প্রথম উদ্দীপকটা আছে, নিচের উদ্দীপকটা দ্বারা নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও। এই উদ্দীপকটার এদিকে যেগুলো আছে সেগুলো হলো গ্রুপ, আর নিচে হলো পর্যায়। এখানে পর্যায় আছে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে শুধু দেওয়া আছে, এবং গ্রুপ আছে 15, 17 এবং 18। তোমরা জানো 15 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন 7, ওর সঙ্গে 8 যোগ করলে 15 হবে ফসফরাস। ফসফরাসের সঙ্গে যদি 18 যোগ করো চলে আসবে তোমার আর্সেনিক। আর্সেনিকের সঙ্গে যদি আবার 18 যোগ করো তাহলে হবে অ্যান্টিমনি, এবং অ্যান্টিমনির পরে আবার যদি 32 যোগ করা যায় সেটা হবে বিসমাথ। অর্থাৎ 7 হলো প্রথম দ্বিতীয় পর্যায়ে সারণীর 15 নম্বর গ্রুপের প্রথম মৌলটা। এখানে ডি আছে, ডিটা এখানে অবশ্যই নাইট্রোজেন, এবং তার পরবর্তীতে হইল ইটা হলো ফসফরাস। এবার 17 নম্বর গ্রুপে আছে 2 নম্বর 3 নম্বর পর্যায়ে এফ। তাহলে তোমরা মনে রাখতে পারবে এভাবেই যে 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো, সেগুলো প্রথম মৌলটা হচ্ছে ফ্লোরিন, এবং সেটা 2 নম্বর পর্যায়ে শুরু হবে। ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, 9-এর সঙ্গে যদি 8 যোগ করা যায় তাহলে ক্লোরিন 17 পাওয়া যায়। অনুরূপভাবে ওর সঙ্গে 18 যোগ করলে পাবে ব্রোমিন 35। ব্রোমিনের পরে পাওয়া যাবে আয়োডিন, সেটা 53, এবং আয়োডিনের পরে আছে 85।
সেটা হলো অ্যাসিটাইন। তাহলে 17 নম্বর গ্রুপের প্রতিনিধিত্বকারী যে মাতব্বরি করে যে মৌলটা সেটা হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের নিচে হলো ফ্লোরিন 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে হলো ক্লোরিন। তাহলে এখানে দেখা যাচ্ছে এফটা অবশ্যই সেখানে এটা ক্লোরিন। এবার 18 নম্বর গ্রুপের মৌলগুলো, 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে সাধারণত নিষ্ক্রিয় মৌল বলা হয়। এই মৌলগুলো হলো যথাক্রমে 1 নম্বর পর্যায়ে যেটা আছে সেটা হলো হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন। এখানে মনে রাখার বিষয় যে হিলিয়াম 1 নম্বর পর্যায়ে, এটা এর পারমাণবিক সংখ্যা 2, এর 2-এর সঙ্গে যদি অনুরূপভাবে আগের মতোই 8 যোগ করি তাহলে 10 পাবো, সেটা হবে নিয়ন। এবং নিয়নের সঙ্গে যদি আবার 8 যোগ করো তাহলে হয়ে যাবে আর্গন। আর্গনের সঙ্গে যদি 18-র সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে ক্রিপ্টন 36, এবং এর সঙ্গে যদি আবার 18 যোগ করা হয় সেটা হবে 54, এবং তারপরে 32 যোগ করলে এটা হবে 86 রেডন। তাহলে এটা 1 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর। তাহলে 3 নম্বর পর্যায়ের মৌলটা হলো আর্গন, তাহলে জি এখানে আর্গন। তাহলে উদ্দীপকটাতে ছিল এভাবে। আগে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে। উদ্দীপকটা একদিকে গ্রুপগুলো হলো এখানে 15, 17 এবং 18, আর পর্যায়ে আছে 2টা খালি মাত্র, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের 15 নম্বর গ্রুপের মৌলটাকে ডি, সিম্বলিক অর্থে ডি মানে হলো এটা নাইট্রোজেন। 3 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপের মৌল হলো ই, সেটা ফসফরাস। তারপরে 17 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের এফ, সেটা ক্লোরিন। এবং 18 নম্বর পর্যায়ে 18 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের মৌলটা হলো জি, এবং সেটা হলো আর্গন। এখন এই উদ্দীপকটা বোঝার পরে আমাদের সর্বপ্রথমে উদ্দীপকটার দিকে লক্ষ্য করতে হবে এবং কি কি মৌলগুলো আছে সেগুলো মনে মনে উদ্ধার করতে হবে। অল্প সময়ের মধ্যে এমসিকিউ এক একটা প্রশ্ন 1 মিনিটের মধ্যে উত্তর দিতে হয়। কাজেই এতগুলো চিন্তাভাবনা পরীক্ষা হলে করা যাবে না, এটা আগে থেকেই নিজেদের মধ্যে একটা ট্রেনিং করে রাখতে হবে। ট্রেনিংটা হলো এভাবে, এখানকার যেটা ট্রেনিং, 15 নম্বর গ্রুপটা মনে রাখবে সেটা নাইট্রোজেনের প্রতিনিধিত্বকারী মৌল, আর 17 নম্বরটা হলো হ্যালোজেনের ফ্লোরিন প্রতিনিধিত্বকারী মৌল, আর 18 নম্বর গ্রুপের প্রথম মৌলটা হলো 1 নম্বর পর্যায়ে, সেটা হলো হিলিয়াম, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো 18 নম্বরে। যাই হোক, এখন প্রশ্নগুলোতে আছে যে সাধারণ অবস্থায়, অর্থাৎ অ্যাট দ্য রুম টেম্পারেচার, সাধারণ অবস্থায় যেটা বলা হয় নর্মাল স্টেটে, কি কোন মৌলটির অস্তিত্ব আছে? কি ক আছে D2 মানে হলো নাইট্রোজেন, G2 তার মানে আর্গন। এটা সম্ভব না, কারণ নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে যেটা বৈশিষ্ট্য হলো এরা কখনো দ্বিপরমাণুক নয়, এটুকু মনে রাখতে হবে। নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু, তাহলে অবশ্যই আর্গন R2 হবে না। আর আছে F3 হইল এখানে ফসফরাসের ক্লোরিন, ই হইল ক্লোরিন, অর্থাৎ 17 নম্বর গ্রুপের মৌলগুলো সর্বদাই দ্বিপরমাণু। মনে রাখতে হবে 17 নম্বর গ্রুপের মৌলগুলো দ্বিপরমাণু, অর্থাৎ ফ্লোরিনকে F2 লেখা যাবে, ক্লোরিনকে Cl2, ব্রোমিনকে Br2I2। সুতরাং F3 হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে Cl3 কখনো হয় না। কাজেই
এখানে নাইট্রোজেন এটারই অস্তিত্ব শুধু আছে। তাহলে ফসফরাস দিতে পারত, ফসফরাসটা কখনো N2 যেরকম ফসফরাসটা কিন্তু P2 না, ফসফরাসের আণবিক সংকেত হইল P4, অর্থাৎ 4টা ফসফরাস একসঙ্গে মিলে P4 হয়। যেমন সালফার, 8টা সালফার মিলে একটা আণবিক এক অণু সালফার S8, ওইরকম P4 হয়। যাই হোক, এবার তাহলে এখানকার কটা সঠিক। এবার ওই উদ্দীপককে লক্ষ্য করে 2 নম্বর প্রশ্নটা হইল, লক্ষ্য করো রোমান সাইন 1 F এর চেয়ে ডি, ইর চেয়ে ডি, ই মানে ফসফরাস, ডি মানে হলো নাইট্রোজেন, এর আয়নীকরণ বেশি। হ্যাঁ, কথাটা ঠিক, কারণ নাইট্রোজেন তার বহিস্থ কক্ষপথে যে 5টি ইলেকট্রন আছে তার মধ্যে 3টি ইলেকট্রন পি কক্ষপথে, পি অরবিটালে সমভাবে বণ্টিত, এই জন্য এর আয়নীকরণ শক্তি বেশি। এটা ঠিক আছে। ডি এর চেয়ে, ই এর চেয়ে ডি এর আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন অপসারণ করতে বাধা প্রদান করবে বেশি। আর ডি F5, তার মানে নাইট্রোজেন NCl5, এটা কখনো হয় না। নাইট্রোজেন NCl3 হয়, কিন্তু NCl5 অর্থাৎ নাইট্রোজেন পেন্টাক্লোরাইড কখনো হয় না। এর কারণটা হইল নাইট্রোজেনের 2 নম্বর 2টি শক্তি স্তর S এবং P, এর ইলেকট্রন স্থানান্তরের কোনো সুযোগ নেই। কাজেই নাইট্রোজেন NCl3 হতে পারবে, যেমন ফসফরাস PCl3, PCl5ও হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড হয়। তার পিছনে কারণ হইল তার 3 নম্বর পর্যায়ের 3টি শক্তি স্তর, তার ওদিকে আবার অরবিটাল তার খালি আছে, ইলেকট্রনগুলো স্থানান্তর ঘটতে পারে। তাহলে এটা সম্ভব না, 2 নম্বরটা হবে না। 3 নম্বরটা হচ্ছে EF3, মানে ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা আর্দ্র বিশ্লেষিত হয়। হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। সুতরাং 1 এবং 3 এই দুটো সঠিক। এবার চলে আসি আমরা 2 নম্বরে। 3 নম্বরে আয়নীকরণ বিভব, অর্থাৎ আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে এইরকম কতগুলো নিয়ামক, অর্থাৎ যে সমস্ত নিয়ামকের উপরে, ফ্যাক্টরের উপরে আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করে, তার মানগুলো নির্ভর করে, সেগুলো এখানে আছে। যেরকম বহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, সেইটা ঠিক, কারণ বহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটাই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার নিয়ামক একটা নির্ভর করে। আচ্ছাদন প্রভাব, আচ্ছাদন প্রভাব হইল নিউক্লিয়াস যেমন ইলেকট্রনকে আকর্ষণ করে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ। আবার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো যে অনবরত আবর্তনশীল, এই ইলেকট্রনের যে বিকর্ষণ, এই আকর্ষণ এবং বিকর্ষণের যে একটা শক্তি, এটাই হলো শেল্ডিং ইফেক্ট। এটা পরমাণুটা যত বেশি বড় হবে, অর্থাৎ শক্তি স্তর যত বেশি হবে, নিউক্লিয়াসের কর্তৃত্ব তত একটু কমতে থাকবে। আবার ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে। সুতরাং আচ্ছাদন প্রভাবও নির্ভর করে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন বিন্যাস এবং তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীল, এটাও ঠিক আছে। আবার পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি
সঙ্গে সঙ্গে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পায়। শক্তি স্তরের সংখ্যা যখনই বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে শক্তি স্তর ঠিক থাকে, পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয়, প্রোটন পরিবর্তন হয়, কিন্তু শক্তি স্তর পরিবর্তন না হলে তাদের ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে আসলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের স্তর বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, শক্তি স্তরও বৃদ্ধি পায়। সেখানে অবশ্যই এই পারমাণবিক সংখ্যার উপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন এফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো এটার উপরও নির্ভরশীল। তাহলে এখানে 1, 2, 3 তিনটাই সঠিক। অর্থাৎ আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ফ্যাক্টরগুলো হলো বহিস্থ ইলেকট্রন বিন্যাস, আচ্ছাদন প্রভাব এবং পারমাণবিক সংখ্যা। এই তিনটার উপরেই এই ফ্যাক্টরগুলো নির্ভর করবে, আয়োনাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার ফ্যাক্টর এগুলো। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন। আয়নীকরণের বিভব কোন মৌলটা সবচেয়ে কম? এখানে আয়নীকরণ বলতে বোঝাচ্ছে যে জিনিসটা, সেটা স্বাভাবিকভাবে ধারণা রাখা লাগবে। মৌলটা যখন গ্যাসীয় অবস্থায় থাকবে, বাইরের কক্ষপথে ইলেকট্রনটা অসীম দূরত্বে নিয়ে যাওয়া যাবে এবং এর জন্য যে প্রয়োজনীয় শক্তি লাগবে এবং মৌলটা ধনাত্মক রূপান্তর হবে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, সেটাই হলো আয়নীকরণ বিভব। গ্যাসীয় অবস্থায় এই জন্য বলা হচ্ছে, গ্যাসীয় অবস্থায় মৌলগুলো, পরমাণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আবার বহিস্থ শক্তি স্তর থেকে অসীম দূরত্বের কথা মানে হইল যে নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তর ইলেকট্রনটা নিয়ে গেলে সেখানে শক্তি শোষণ করে উপরে উঠবে, অর্থাৎ শক্তির প্রয়োজন হবে। এই জন্য ডেলএচ এর মান সেখানে পজিটিভ হয়। তাহলে আয়নীকরণ বিভব সবচেয়ে কম, যেমন এখানে রুবিডিয়াম, এটা 1 নম্বর গ্রুপের মৌল। 1 নম্বর গ্রুপের মৌলগুলো উপর থেকে যত নিচে আসা যাবে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। তারপরে সিজিয়াম, তাহলে রুবিডিয়ামের চেয়ে সিজিয়ামের কম হবে। আবার আছে 2 নম্বর গ্রুপের আছে স্ট্রনসিয়াম, তাহলে আবার স্ট্রনসিয়াম হলো আবার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি আবার বেশি লাগে। তারপর আছে বেরিয়াম, বেরিয়াম সবচেয়ে 2 নম্বর গ্রুপের 2 নম্বর গ্রুপ হলো যথাক্রমে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এখানে সবচেয়ে আয়নীকরণ শক্তি কম হবে রেডিয়াম, কারণ এটা হলো তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলগুলো আপনা আপনি তারা অন্য মৌলে রূপান্তরিত হয়। এই জন্য এই রেডিয়ামটা এখানে এইগুলোর মধ্যে রেডিয়াম, সিজিয়াম অর্থাৎ রুবিডিয়াম, সিজিয়াম, স্ট্রনসিয়ামের মধ্যে এই বেরিয়াম মৌলটি সবচেয়ে এর আয়নীকরণ বিভবের সবচেয়ে কম। এবার চলে আসি 5 নম্বর। কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ জারণ সংখ্যা দেখায়? জারণ সংখ্যা সম্বন্ধে সাধারণ ধারণা লাগবে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার হইল কোনো মৌলের যতটি ইলেকট্রন আদান প্রদান করতে পারবে সেই সংখ্যাটি হইল জারণ সংখ্যা। জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ এবং শূন্য হতে পারে। তো সংজ্ঞাটা এইভাবে, পরমাণু
কোনো পরমাণু যৌগ বা মুক্ত অবস্থায় যতটি ইলেকট্রন আদান প্রদান করতে পারে এই সংখ্যাটি হলো জারণ সংখ্যা। জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ভগ্নাংশ হতে পারে। তো সর্বোচ্চ জারণ সংখ্যা কার বেশি? এখানে আছে সর্বোচ্চ, যেমন এখানে ক্রোমিয়াম আছে, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, ভ্যানেডিয়াম। ক্রোমিয়ামের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। এর গঠন হলো 3d5 4s1। আর ম্যাঙ্গানাসের পারমাণবিক সংখ্যা হলো 27, অর্থাৎ এর গঠনটা হলো 3d4s2 3d5 এরো 5। আবার এখানে কোবাল্ট এর পারমাণবিক সংখ্যা 28, অর্থাৎ এর হলো 3d8 4s2। আর ভ্যানেডিয়াম হলো স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম 22, এটা হলো 23, মানে 3d3 4s2 এর বাহিরের গঠন। তাহলে এই গঠনের মধ্যে দেখা যাচ্ছে ম্যাঙ্গানাস এর ডিতে আছে 5টা, অর্থাৎ প্রত্যেকটাতে একটি একটি করে আছে। এই 5টা কক্ষে একটি একটি করে আছে। আবার এই এসের ইলেকট্রনটা আবার পিতে স্থানান্তর হয়ে যাবে। সুতরাং এর জারণ সংখ্যা সর্বোচ্চ 7 পর্যন্ত হয়। যেমন কোবাল্টের 5 পর্যন্ত হতে পারে, ভ্যানেডিয়ামের 3 এবং 5 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, আবার ক্রোমিয়ামের 6, 3 এবং 6 পর্যন্ত হতে পারে। কিন্তু ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা 7 পর্যন্ত হওয়ার কারণ হইল তার ডিতে 5টি ইলেকট্রন সম অর্ধপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে একটা একটা করে আছে। আর এসের ইলেকট্রনটা আবার পিতে চলে যায়, ওটা আবার অযুগ্ম হয়ে যাবে, বেজোড় হয়ে যাবে। তাহলে এখানে বেজোড় সংখ্যা 7টা হয়ে যায়। সুতরাং এই ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এই হইল 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বরটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতি ব্যতিক্রম দেখায়? এটার বেলায় যেমন কপার, কোবাল্ট, তারপরে আয়রন, ম্যাঙ্গানাস। এখানে কপারের বেলায় কপার হলো 29, এর গঠনটা হলো 3d9 4s2। এই 9 না হয়ে এটা 10 হয়ে যায়, অর্থাৎ ডি যখন পরিপূর্ণ চেয়ে একটি ইলেকট্রন কম থাকে তখন সেটা পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং আউফবাউ নীতির এখানে ব্যতিক্রম দেখানো হয়েছে। ক্রোমিয়াম এবং কোবাল্টের বেলায় চতুর্থ পর্যায়ের 3D মৌলের ওই জায়গার ক্রোমিয়াম এবং কোবাল্ট এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতির ব্যতিক্রম। সুতরাং এখানে উত্তর হলো কপার। এই গেল তোমাদের এই 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। এখানে এই 6টি প্রশ্ন ব্যাখ্যা করতে অনেক সময় নেওয়া হলো। তার মানে এই 6টার উপর নির্ভর করে আবার কমপক্ষে 36টি প্রশ্নের তোমরা নিজেরা তৈরি করতে পারবে। এই ক্যাপাসিটি হইলেই একমাত্র তোমরা বুয়েট, ভার্সিটিগুলোতে, এগ্রিকালচারে বা পরীক্ষায় তোমরা সাফল্য অর্জন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউর পিছনে যথেষ্ট চিন্তা ভাবনা করে যদি লেখাপড়া করো তাহলে তোমরা এমসিকিউতে ভালো প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে করতে পারবে এবং ভালো নম্বর তুলতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।